প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন পলিটিক্স প্লাসে। আপনারা জানেন যে ছাত্রী নিপীড়নের বিচার সহ 4 দফা দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করায় গতকাল মঙ্গলবার আপনারা জানেন যে উপাচার্যকে তার কার্যালয়ের সামনে ঘেরাও করাকে কেন্দ্র করে হামলা ও মারামারির ঘটনা ঘটে এবং মূলত সাধারণ শিক্ষার্থী সহ বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ফটক ভেঙে অবরুদ্ধ করেন উপাচার্যকে এবং 4 ঘন্টা অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করে ছাত্রলীগ। এই আন্দোলনকারীদের সহিংস এবং বহিরাগত আখ্যা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এবং সর্বশেষ খবর যেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে আজকে যে শিক্ষার্থীদের আন্দোলন দমনের দায়িত্ব কোনো ছাত্র সংগঠনের নয়, এই বিষয়টি বলেছে। আবার এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা আওয়ামী লীগের চরিত্র। আবার অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রলীগ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ছাত্রলীগকেই অবশ্যই শাস্তি পেতে হবে বলেছেন ওবায়দুল কাদের। আবার অন্যদিকে আপনারা জানেন যে ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য 6 মাসের মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সার্বিকভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি ছাত্র রাজনীতি। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে আমার হাতের বাম দিক থেকে রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়েই একটু শুরু করতে চাই। এই যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনাটি ঘটলো, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতি আমরা যদি একটু বাংলাদেশের ইতিহাস দেখি, একটি গৌরবময় অধ্যায় পার করে এসেছে। এখন যে গতকালকে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন এবং এই ঘটনার পরবর্তীতে যেই মন্তব্য এবং আলোচনাগুলো এসেছে সেইগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আসলে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এটা একেবারে অনাকাঙ্ক্ষিত, আমাদের মাথা হিট হয়ে যাওয়ার মতো ঘটনা। এটা আমরা প্রত্যাশা করি নাই। আর এটার সাথে জড়িত পেপার পত্রিকায় যা দেখেছি হেডলাইন, তাতে আরও মাথা হেট হয়ে আসে, যেটা কিনা আমি গর্ব করি। আমি যদি এখন অন্য রাজনীতি করি, তারপরে আমি এই ছাত্রলীগের সভাপতি ছিলাম। আপনিও তো একসময় ছাত্র রাজনীতি বলছি তো, এই ছাত্রলীগের সভাপতি ছিলাম। মানে এক কথা বলতে গেলে ছাত্রলীগের ইতিহাস, বাঙালির ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস বললে খুব একটা বেশি অতিরিক্ত বলা হবে না। সেই ছাত্রলীগের এই কাণ্ড, এটা আসলেই একটা মসজিদের ইমাম সাহেব যদি যাত্রা গানে যে যদি উলঙ্গ নাচেন, উলঙ্গভাবে নাচতে থাকেন, তাহলে যেমন বেমানান, এবং যাত্রা গানের একজন অভিনেতা যদি হঠাৎ করে এসে ওই ড্রেস পরে মসজিদে ইমামতি করা শুরু করেন, সেটাও তেমন বেমানান লাগে। ছাত্রলীগের কাছ থেকে এইটা প্রত্যাশা কোনোভাবেই উচিত না। এবং আরও মজার ব্যাপার হলো কি, মজার ব্যাপার মানে মানে দুঃখের ব্যাপার সেটি, যে ছাত্রলীগ দাবি করেছে যে বাম সংগঠনের ছাত্র নেতারা নাকি তাদের উপরে আক্রমণ করেছে এবং আহত হয়েছে 12 জনের মধ্যে দেখলাম, যারা সবাই ছাত্রী। তা আমার প্রশ্ন জাগে, ছাত্রীরা ওখানে কেন? ছাত্রলীগের নেত্রীরা ওখানে কেন? বিভিন্ন হলের আমি দেখলাম নেত্রীরা, বিভিন্ন হলের সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ছাত্রলীগ সেন্ট্রাল কমিটিরও। আক্রমণ করতে গিয়ে থাকতে পারে ছাত্রলীগের নেতারা, মানে ছেলে যারা, ছাত্রীরা ওখানে কোন কারণে গেল? এখানে দুইটা জিনিস আমার কাছে, যে এটা হলো যে ছাত্র রাজনীতির যে একটা ঐতিহ্য, ইতিহাস অস্বীকার করার কোনো উপায় নেই। কিছু কিছু ঘটনা যে ছাত্র রাজনীতির ঐতিহ্যকে মুছে দিবে, আমি এটা মনে করি না, কিন্তু কলঙ্কিত করে, কলঙ্ক লেপন করে। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাই ঘটেছে। এবং খুব স্বভাবতই ওই যে সাদা দল যেটি বলেছে, আমার বক্তব্য সেটি, যে উপাচার্য মহোদয় উনি যে ছাত্রদের সামনে এসে বলতেন, প্রক্টর যখন এসেছিলেন, উপাচার্য মহোদয় আসতে বলতেন যে কী হচ্ছে তোমার সমস্যা, তোমাদের সমাধান দেখি, তোমরা যেটা বিচার, তোমরা 4 দফা দাবিতে ছিল গতকাল, ওই যে যৌন নির্যাতন, এটা সেটা সব মিলে 4 দফা মামলা প্রত্যাহার, প্রক্টরের পদত্যাগ, এইগুলি নিয়ে উনি সামনে আসলে পারতেন। তো উনি কেন পিছন দরজায় দিয়ে উনি চলে যাচ্ছিলেন, এটা তো আর একটা জিনিস। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, অনেক জায়গায় গিয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকের নাম শুনলে যারা মানে অনেক আটকে ওঠে, সেই সমস্ত ছাত্র একসময় নেতা, পরে সন্ত্রাসী মাস্তান,
তাদের তো সামনে তো ধমক দিয়ে কথা বলেছি, নিজের সংগঠনের নেতারা কথা বলতে আসলে সেখানে ধমক দিয়ে কথা বলেছি, কারণ আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমার গায়ে হাত দিতে হলে 7 বার হিসাব করে হাত দেবে, সেই ভরসাটা আমার ছিল। একজন উপাচার্য, তাকে কি ছাত্ররা মারতো, তার গায়ে কি আঘাত করতো? উনি কেন পিছন দিক থেকে পালিয়ে যেটা বলা যাচ্ছিলেন? হচ্ছে যে উপাচার্যকে উদ্ধার করতে গিয়ে উদ্ধার না, উনি কেন পালিয়ে যাচ্ছিলেন, এর প্রথম কথা। আর দ্বিতীয় কথা, উনি উদ্ধার করার জন্য ছাত্রলীগকে ডাকবেন কেন? উনি প্রশাসনকে ডাকতে পারতেন। প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ঢোকে না, এখন যে কোনো মুহূর্তে ঢোকে, লাঠি পিটা করে, মারপিট করে, সবই তো করে। কিন্তু আমরা যদি ছাত্রলীগকে ডেকে নেওয়ার কারণে দুইটা দিক হয়েছে। একটা মানে বাম সংগঠনের বাম সংগঠন না, আমি বলছি যে ভাইস চ্যান্সেলর একটা অনৈতিক কাজ করেছেন। উনি একটি ছাত্র সংগঠনের ভাইস চ্যান্সেলর না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। ওনাকে উদ্ধার করার জন্য একটি ছাত্র সংগঠন, সরকারি ছাত্র সংগঠনের সংগঠন কেন ডাকবেন? আর ছাত্রলীগে বা কেন যাবেন? কিন্তু এটাও তো অনেকে বলছে যে এই যে সাধারণ শিক্ষার্থী সহ বাম সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি ফটক ভেঙে যে অবরুদ্ধ করেছেন উপাচার্যকে, হ্যাঁ, এই ঘটনাটা থাকতো, অবরুদ্ধ থাকতো। কিন্তু কিন্তু ফটক ওনার তো ভেঙে কথা বলতে, অবরুদ্ধ করা, ওনারা যখন ওনারা যখন যেতে চেয়েছে তখন যেতে দেয়নি বলেই তো ফটক ভাঙার প্রশ্ন আছে। ফটক ভাঙার দরকার ছিল না তো। ছেলেরা গিয়েছে, ঠিক আছে বাবা, তোমাদের কি দাবি দেওয়া, আসো, দেখো, কথা বলো, মিটে গেল। ফটক ভাঙতে যাবে কেন? আসেনি যখন তখন গেছে, তারপর উনি আসেন না কেন? তা আমার কথা হলো যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা গতকাল ঘটেছে এবং এখন যা হচ্ছে, এটা এমনি শিক্ষা ব্যবস্থা একদম পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই বর্তমান সরকারের আমলে এই যে শিক্ষামন্ত্রী, এই যে তার বিশেষ সহকারী, তার সহকারী বা এই যে যা হচ্ছে, আপনার এটা সবচেয়ে কষ্ট লাগে এটা, যে বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা আপনার ট্রান্সফার হয়, বদলি, মানে এক জায়গা থেকে এক জায়গায় যাবে, তার জন্য যখন লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে তাদেরকে, তাদের কোন নৈতিকতা তারা থাকবে? মানে আমরা কোথায় হারিয়ে যাচ্ছে? জি, চাকরি করতে নিতে গেলে টাকা লাগে, বদলি হতে গেলে টাকা নেয়, প্রমোশনের জন্য টাকা নিতে হয়, তাহলে আমরা কোন জায়গায় আছি? আমরা কোন জায়গায় আছি? আবারও আসবো আপনার কাছে, সুভাষ সিংহ রায়। হাবিবুর রহমান হাবিব বলছিলেন আমরা কোন জায়গায় আছি। আপনার যে ভূমিকা, বক্তব্য, আর হাবিব ভাইয়ের যে এই এই পর্যন্ত যে সমাপনী বক্তব্য, এই দুটো মিলে যদি আমি বলি, অনেকগুলো কথা বেরিয়ে আসবে। পত্রপত্রিকার আমি বলি, মাধ্যমে আর কি আমরা বলেছি। সুকুমারের একটা কবিতা আমরা ছোটবেলা সবাই পড়েছি, যে মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যেবাজি, ভকিস নি আর খবরদার। তা আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসে যায়। যেমন হাবিব ভাই যেটা বললেন যে ছাত্রলীগের ইতিহাস, বাঙালির ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, সেই ছাত্রলীগ নিয়ে তিনি নিজেও আগে হাবিবুর রহমান ছাত্রলীগের আমাদের সভাপতি ছিলেন, আমার নেতাও তিনি বলছেন যে তার মাথাটা নিচু হয়ে যায়, স্বাভাবিক কারণে মাথা নিচু হতেই পারে, কেননা যে সংগঠনের নেতা ছিলেন তিনি যখন তার এই অবস্থা দেখেন তখন তিনি মাথা তার নতই হয়ে যায়। কিন্তু প্রেক্ষাপটটা কি? ওই যে বললাম না, মাথায় কত প্রশ্ন আসা, দিচ্ছে না কেউ জবাব তার। হাবিব ভাই বললেন পিছনের দরজা দিয়ে। হাবিব ভাই যদি ছবিটা দেখে থাকেন, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে গেটটি, ওই দরজার থেকে আপনি যদি বাইরে আসেন, তখন এই যে আমাদের যে সিনেট ভবন, সেখানেই তার বৈঠক ছিল। ওই সিনেট ভবন যেতে হয় ওই গেট দিয়েই। মাননীয় উপাচার্য তো বাইরে আসার জন্য যাননি, তিনি আরেকটি মিটিংয়ে অংশগ্রহণ করবার জন্য। অর্থাৎ যে জায়গায় তার উপরে আক্রমণ হয়েছে, আমি বলবো সেই আক্রমণের জায়গাটা কিন্তু যেখানে আমাদের সকলেই পরিচিত জায়গা। জি, একেবারে তখন আমাদের সময় তো সিনেট ভবনটা ছিল না, যখন হাবিব ভাই নেতা ছিলেন, আমিও ক্যাম্পাসের নেতা ছিলেন, সিনেট ভবনটা একেবারে লাগোয়া, এবং এই সিনেট ভবনের অংশে তিনি যাচ্ছিলেন। অতএব এই যে বাক্যটি উৎকলন করলেন পিছন দরজা দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের কোনো পিছনের দরজা নেই, এক। দুই হচ্ছে, ঢাকা তিনি প্রশ্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি উপাচার্য কি মারত? হ্যাঁ, আমার এই প্রশ্নটা আমারও ছিল। কিন্তু খুব দুঃখজনক ঘটনা, 46-47 বছরের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্যের গায়ে এই প্রথম গায়ে কোনো হাত পড়েছে। এই ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন। প্রেক্ষাপট কী ছিল, কেন করেছে, কি কারণে করেছে, উপাচার্যের দোষ কতটুকু, শিক্ষকদের দোষ কতটুকু, আন্দোলনকারী যারা আছেন তাদের দোষ কতটুকু, ছাত্রলীগ কেন এখানে এসেছে, এ নিয়ে নানান বিস্তর আলোচনা করা যেতে পারে। কিন্তু এই প্রথম উপাচার্যের গায়ে হাত পড়েছে, আমার বলতেও কষ্ট হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্য ছিলেন অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, যখন হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের সভাপতি, আমাদের মনে আছে, একটু মনে করিয়ে দিই, এই যে যুদ্ধ অপরাধীদের দলের যে জামাত ইসলামের যিনি নিজামী সাহেব, তিনি একটি শিক্ষা পরিবেশ পরিষদের বৈঠকে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন এবং সেখানে যে তুমুল যে হট্টগোল হয়েছিল, সেই হট্টগোলের বাইরে যখন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গেটটা যেটা দেখছেন যে ভাঙছে, সেই গেটের বাইরে ছাত্রলীগ সমর্থিত ছাত্ররা, ছাত্রলীগের সদস্যরা, ছাত্র ইউনিয়নের সদস্যরা, তৎকালীন জাতীয় ছাত্রলীগের সদস্যরা, আজকে জাহাঙ্গীর ছাত্র টিঙ্কু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, এই নেতৃবৃন্দরা সবাই কিন্তু বাইরে অবস্থান করছিল এবং মনিরুজ্জামান মিয়াকে যখন একজন পুলিশ কর্মকর্তা এসে বললেন যে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, বাইরে যারা আছে ঘিরে রাখা হয়েছে, একদম মনিরুজ্জামান মিয়ার পাশে আমি বসাছিলাম। আমরা একটু গতকাল আমি গতকাল আসছি তো, প্রেক্ষাপট তো আপনার ভাবতে হবে, প্রেক্ষাপটের কথা বলছিলেন। মনিরুজ্জামান মিয়া তিনি বললেন, তিনিও আমাদের মাঝে এখন নাই, তিনি বিএনপি সমর্থিত একজন শিক্ষক ছিলেন পরবর্তীতে, তিনি বললেন যে ওদের কাউকে গ্রেপ্তার করা যাবে না, ওরা আমার সব সন্তান তুল্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ছাত্রদের সম্পর্কটা এমন থাকে, অধ্যাপক শামসুল হক উপাচার্য ছিলেন, দাও দাও করে আগুন জ্বালিয়েছে তার বাংলোতে, তার বেশ কয়েকটি কন্যা ছিলেন, 3-4 জন হতে পারে, আমার ঠিক খেয়াল নেই। হাবিবের মনে আছে, জাতীয়তাবাদী ছাত্র দলের তৎকালীন সদস্যরা দাও দাও করে তার বাড়ি পুরো আগুন ধরিয়ে দিয়েছিলেন, অতি কষ্টে তারা কিন্তু জীবন তারা বেঁচে গেছেন সৃষ্টিকর্তার আশীর্বাদে। বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা কিন্তু নতুন না, কিন্তু উপাচার্যের গায়ে আঘাত করা এই প্রথম ঘটনাটি ঘটল। আর যেটা নিয়ে সূত্রপাত, আপনি বলছেন যে আজকে ঘটনায় আসেন, যেটা নিয়ে সূত্রপাত অধিভুক্ত কলেজ নিয়ে মূলত ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 104টি অধিভুক্ত কলেজ আগেও ছিল, এরপরে 7টা যুক্ত হয়েছে। আমাদের সময় জগন্নাথ কলেজ সহ বিভিন্ন কলেজ সবই তো অধিভুক্ত কলেজ ছিল। আপনি কতটা যৌক্তিক এই আন্দোলন যে 7টি কলেজ অধিভুক্ত হতে পারবে না? আপনি আমাদের বোঝান, অক্সফোর্ড ইউনিভার্সিটি 38টা কলেজ তার অধিভুক্ত কলেজ, এবং যেই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থাকে না সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের মর্যাদার ওই পর্যায়ে পৌঁছায় না। আমি জানি না কি কারণে এই আন্দোলনের জায়গাটা শুরু হলো। আমি আরেকটি ব্যাপারে ঘটনা আমার কাছে খুব খারাপ লেগেছে, এবং এই বিষয়টা নিয়ে এত দূর পর্যায়ে যেতে পারে। আপনি কোনোদিন দেখেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন এইভাবে লোহার রড নিয়ে এসে আক্রমণ করা হয়, লোহার রড নিয়ে এসে তার তালা ভাঙা হয়? বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের অবস্থানটি আমরা জানি। আমরা যখন মিছিল নিয়ে যেতাম, মিছিলের হাবিব ভাই তো ভালো বলতে পারবেন, মিছিলের সংখ্যা যখন বেশি হতো তখন তার পরিবেশটা ভিন্ন হতো। আমি খুব স্পষ্ট করে বলি, এই প্রেক্ষাপট কেন তৈরি হলো, এবং যদি শিক্ষকরা উদ্ধার করতে যেয়ে, আমি মানলাম যে ছাত্রলীগ এখানে কেন এসেছে, আমি যদি এটা তাদের দোষ ধরেও নিই, যদি উপাচার্যকে উদ্ধার বলা হচ্ছে, উপাচার্যকে উদ্ধার করতে যে, একজন শিক্ষককে উদ্ধার করা কি খুব বেশি অনৈতিক কাজ? আমি প্রশ্নটা রাখলাম। একজন শিক্ষক যখন আক্রান্ত হয় তখন ছাত্রের দায়িত্ব থাকে তাকে এগিয়ে যাওয়া। এখন এটা নিয়ে আলোচনা হবে, জি, এইটা নিয়ে আপনি আমার সাথে প্রশ্ন করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলেছে যে এটি করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর, বিশেষ করে ছাত্রীদের উপর যে হামলা ও নির্যাতন করা হয়েছে তা কোনোভাবে এই অল্প দিন হলো 2005 সালে চারুকলা ইনস্টিটিউটে আনোয়ারুল্লাহ চৌধুরী স্যার যখন উপাচার্য ছিলেন, কি পরিমাণ ন্যাক্কারজনক আক্রমণ করেছিল সেই ছাত্র দলের ছেলেরা, ছাত্র ছাত্রী নির্বিশেষে। আমরা কি রোকেয়া হলে ঘটনা ভুলে গেছি? এখন গণমাধ্যমের বিস্তার ঘটেছে, অনেক কিছু সংবাদ কিন্তু প্রতি মুহূর্তে সবকিছু চলে আসে। অবশ্যই ছাত্র রাজনীতি অনেক ব্যত্যয় ঘটেছে, অবশ্যই এখানে বোধের সংকট আছে, ওখানে বুঝবার বিষয় আছে, এবং উপাচার্য ঘেরাও হয়ে থাকেন, এটা নতুন কিছু না, জি, এটাও নতুন কিছু না। দুঃখিত, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর এই বিষয়ে আরো জানবো। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকবেন আশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আজকের পলিটিক্স প্লাসে। ছাত্র রাজনীতি আমাদের আজকের বিষয়, এই বিষয়ে কথা বলছিলাম। আমরা এবারে যাব একটু হাবিবুর রহমান হাবিব আপনার কাছে। বিরতির আগে সুভাষ সিংহ রায় বলছিলেন যে আসলে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইতিহাসে কোনো উপাচার্যের গায়ে হাত পড়লো, এটাও তো একটি ন্যাক্কারজনক ঘটনা। তিনি আরো বলছিলেন যে একজন শিক্ষককে উদ্ধার করা কি অপরাধ? আর 7টি কলেজ, যে এটার যেই প্রেক্ষাপট, সেই বিষয়টির বিষয়ে তিনি বলছিলেন যে 7টি কলেজকে অধিভুক্ত করার যে বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলনটি শুরু হয়েছে। এই কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে? না, এখানে একটা বিষয় হলো কি যে সুভাষ একটি কথা বলেছে যে উপাচার্য মহোদয় একটা মিটিংয়ে যাচ্ছিলেন, ভিন্ন পথ না, ওইটাই পথ। কথাটা আমি এইভাবে বলতে চেয়েছিলাম যে সেটা হলো যে ছাত্ররা যেখানে তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, দেখা করে যেতেন, ভিন্ন পথে যাওয়ার দরকার ছিল না, সামনে দেখা করে কথা বলে বলে রাখি, তারা কিন্তু উপাচার্যের সঙ্গে দেখা করতে বলছে কখন? তারা বলছে যে আমাদের সঙ্গে এসে কথা বলতে হবে। হ্যাঁ, তা তো তাদের আহ্বান তো ছিল সেটা, তাদেরকে ডাকা হয়েছিল ভিতরে। তো তাদের সাথে ডাকলে পর তো তারা যেতই। আমরা গেছি না আগেই আমরা তখন আমরা গেছি তো, কিন্তু এখানে আগেই ছাত্ররা যাবে বলে আগে গেট বন্ধ করে রাখা হয়েছে। যদি তাদের অ্যালাউ করতো 5 জন 10 জনকে, তাহলে এই ঘটনাটা ঘটে না। হাবিব ভাই, দ্বিতীয়ত কথা আমি বলি, আপনার নেতৃত্বে যে মিছিলগুলো উপাচার্য ভবনে গিয়েছে, সেই মিছিল যাওয়ার আগেই কিন্তু ওই কোণার থেকে মহসিন, ওই কোণার থেকে কিন্তু গেটটা বন্ধ থাকতো। আমরা যাওয়ার পরে না গেটটা খুলতো। সেটাই তো, এখন যদি ডেকে নিয়ে অ্যালাউ করতো, এমনকি আমি এটা আমি অন্য দিকে নিয়ে যাচ্ছি না। আমি 90-এর আন্দোলনের মধ্যে শেষ দিকে গিয়ে, যা বাংলাদেশ পাকিস্তান ইতিহাসে কোনোদিন হয় নাই, ঢাকা কোর্টে কালো পতাকা উত্তোলন করেছিলাম। যখন মিছিল নিয়ে গেলাম ওই কোর্টের ওখানে, তার পুলিশ 2-3 স্তর ব্যারিকেড দিয়ে রেখেছিল। ডেকে বলেছিলাম অফিসারদের যে জীবন হারালে কি জীবন পাওয়া যায়? তো না। চাকরি হারালে চাকরি পাওয়া যায়, তো কোনটা হারাবেন, জীবন না চাকরি? 5 মিনিট সময় কথা বলে আসেন। না, আপনার নির্দেশে অনেক কথা বলে অনেক কাজ আসে, অ্যালাউ করছে যে ঠিক আছে যান, জীবন যদি পাওয়া যাবে না। 5 জন গেছি, গিয়ে কালো পতাকা উত্তোলন করে আসছি। 5 জনের নাম বলছি, 5 জন আমরা যাবো। এখানে সেই জিনিসটা এরকম ঘটনা হয় নাই, কেন হয় নাই? এটা হয়তো ওই অজানা আশঙ্কা থেকে, হয়তো এর আগে যত ঘটনা ঘটেছে। আর যে কথাটা আমি বলতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমি যেমন বললাম, আমার নিজের এর থেকে আমি বললাম যে কথাটা, ভাইস চ্যান্সেলরের গায়ে হাত পড়ুক, এটা আমরা কেউই চাই না। উনি যদি প্রথমে আসতেন না, কীভাবে পড়েছে আমি যদি আমি ছবি ওইভাবে দেখে নেব, যখন বলছে যে যেভাবেই হোক না কেন গায়ে হাত যদি পড়ে থাকে, এটা খুব খারাপ, ন্যাক্কারজনক। আর জিনিসটা হলো যে ঘুরে ফিরে আমার কথা হলো যে ছাত্র দল কখন কি ঘটনা ঘটিয়েছে সেটা একটা প্রেক্ষাপট। কিন্তু আমার কথাটা ছিল যে ভাইস চ্যান্সেলর নিজে সরকারি ছাত্র সংগঠনকে ডেকে নিয়ে এসেছে উদ্ধার করার জন্য। আর ছিল না, প্রশাসন ছিল না, বা সবাইকে তো বলতে পারতো। সবাই তো উপাচার্য শত্রু না, ছাত্রলীগ একা যাবে কেন? ছাত্রলীগ যদি একা না যেত তাহলে তো আজকে ঘটনাটা ঘটে না। এখন যদি আপনি বলেন যে এই যে দাবি, যে এদের প্রথম দাবিটা কি ছিল? প্রথম দাবি ছিল, কয়েকজনের নাম ছিল, ছাত্রলীগের নাম ছিল হাসান চান কি নাম নাই দিয়ে 3 জনের ওই ছাত্রীদের বিরুদ্ধে। তারপরে হলো ওদের মামলা প্রত্যাহার, প্রক্টরের মানে চাকরি থেকে তাকিয়ে, এই সমস্ত 3-4 দাবি ছিল তাদের। এই দাবিগুলি কলেজকে অধিভুক্ত করার ক্ষেত্রে আমি বলি যে এইটা হলো যে আমি এর আগে একদিন একটা মিডিয়া বলেছিলাম, আমাদের গ্রামে মানে ঈশ্বরদীতে আমাদের এক গিয়েছিল, খাবুলাতে মাখালুকে, মানে তুই খাবি না তো মাখালু কেন? মানে সব ভাত তুই এক জায়গায় তরকারি দিয়ে ভাত মাখালি কেন? নাই যদি খাবি যখন না, তা মাখালি কেন? তা আমার কথা হলো যে উপাচার্য মহোদয়, আমি জানি একটু, আমি জেনে বলতেছি যে এই যে 7টা কলেজকে যে অধিভুক্ত করলো, এ করার পিছনে উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল আরো ব্যাপকভাবে তার হাতে ক্ষমতাটা নিয়ে আসা, অনেকগুলি কলেজের উপর নিয়ন্ত্রণ চলে গেল, এটা ছিল। এবং তার উল্টা স্রোত ছিল আবার, যে তার ক্ষমতাটা এত বেশি ব্যাপৃত না হোক, ওই সংগঠনের ভিতরে ওই সরকারি দলের শিক্ষকদের মধ্যে আবার আরেকটা ছিল, ধারা ছিল, তারা চায় নাই এটা হোক। এই নিয়ে হল দ্বন্দ্ব। আমার কথা হলো যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও তো 38টি কলেজ আছে, এখানে 38টি কলেজ থাকতে পারে, কিন্তু কথা হলো যে এখানে নিজেদের ভিতরে 2টা ধারা। একজনও চাচ্ছিলেন আরিফিন সিদ্দিকের ক্ষমতাটাকে, উনি চাচ্ছিলেন আরো ব্যাপক আকারে ক্ষমতা, নিজে ক্ষমতাবান হওয়া। অন্যরা আবার তার ছিল, ছিল, তারা আবার চাচ্ছিল না। এই দ্বন্দ্ব থেকে কিন্তু শুরু হয়েছে এটা। তা আমার কথা হলো যে বিষয় যেভাবে হোক না কেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, কোন দিক দিয়ে হয়নি, সব দিক থেকেই। এবং এখানে দেখেন, আজকে যদি এই জিনিসটা হতো না, এখানে পলিটিক্সটা যদি এখানে অ্যাবসেন্ট না থাকতো, আজকে রাজনীতির অ্যাবসেন্ট পরিপূর্ণভাবে।
আজকে এখানে ছাত্র দলের মতো একটা বিশাল সংগঠন, যার হাজার হাজার ছাত্র সংঘ কর্মী আছে, তারা আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারে না। আজকে কার উপর দোষ দেওয়া হচ্ছে? বাম ছাত্র সংগঠন নাকি ছাত্রলীগের নেতৃত্বের উপরে বা নেতাদের উপরে আক্রমণ করেছে। এটা কি কেউ বিশ্বাস করবে? বাম সংগঠনকে নিয়ে এমন শক্তি আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে আক্রমণ করা তাদের পক্ষে সম্ভব না। এটা হলো যে তারা আক্রমণ করতে গিয়েছে, গিয়ে সেখানে তারা ওই পরিবেশ পরিস্থিতিতে আঘাত তারা পেতে পারে। কিন্তু ছাত্র সংগঠন, বাম সংগঠন ছাত্রলীগকে আঘাত করবে, আহত করবে, মারবে, এটা তো অকল্পনীয় জিনিস, অবিশ্বাস্য জিনিস। জি, এখন আমার কথা হলো যারা প্রকৃত ঘটনার সাথে জড়িত, এই ঘটনার সাথে জড়িত, যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যদি থেকে থাকে তা আসলে তাহলে কি ভূত? এই যে হামলাটা হলো, এই যে যে সমস্ত ছবিগুলি, না তিনি এই বলেছেন যে যে ঢাকা দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের না, ঘটনা না, ছাত্রলীগ এই- যদি এই- কোনো এই- অন্যায় করে থাকে অন্যায়, তাহলে যদি না, এগুলি কারা? এগুলি কারা? এখানে কি ভূত আসছে? ভূত তো নিশ্চয়ই আসে নাই, মানুষই আসে। তারা কারা? এখানে ছাত্র দল গেছে? তা তো যায় নাই। ওবায়দুল কাদের ছাত্রলীগই বলেছেন যে করে। ছাত্রলীগ যদি তো কেন? অবশ্যই তাহলে যদি কেন? অবশ্যই অবশ্যই ছাত্রলীগ এটা করেছে। ছাত্রলীগের বাইরে উপাচার্যকে উদ্ধার করতে অন্য কেউ যায় নাই, উনি ডাকেনও নাই। কিন্তু তিনি তো এটাও বলেছেন যে যারা গতকালের ঘটনায় ফটক ভেঙে ভিসির কার্যালয়ে ঢুকছেন তাদেরও শাস্তি হওয়া উচিত। না, তাদের শাস্তি হওয়া উচিত। কখন? আমি যদি আপনার গেটের সামনে আসি, আপনাকে যদি আমি ডাকি, আপনি যদি না বের হন, জি, তখন আমার দাবিটা জানানোর জন্য, আপনাকে শোনানোর জন্য আমি তো আপনার দরজা ভাঙতে পারি। আবার উনি প্রথমে গেলেন না কেন? আমি একটু সুভাষ উনি আসলে তো দরজা ভাঙাভাঙির কোনো ব্যাপার আসে না। সুভাষ সিংহ রায় আপনার কাছে আসতে চাই। একটা বিষয় আমরা দেখলাম যে গত শনিবার, আজকে বুধবার, গত শনিবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি যেটি বলা যায় যে একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল যে এই যে 7টি কলেজ যাদেরকে অধিভুক্ত করা হয়েছে তাদের প্রশাসন আলাদা, তাদের লোকবলও আলাদা থাকবে। যদি এরকম হয় তাহলে তারপরও কেন আসলে এই যে বাম সংগঠনের নেতারা সহ সাধারণ ছাত্রদের ব্যানারে যে আন্দোলনটি আসলে শুরু হয়েছে এবং গতকালকে এই পরিস্থিতির শিকার হতে হলো কেন? না, সেটা তো আমি প্রশ্ন করেছিলাম যে আমার মাথায় এগুলো উত্তর আসছে না, যে মাথায় কত প্রশ্ন আসা দিচ্ছে না কেউ জবাব তার। আপনার এই কি যে মত? বলছেন যে ছাত্র দল যেতে পারে না, জি, এই আপনার সামনে আমি নাম উল্লেখ করছি না, সাম আহমেদ, এই তার ফেসবুকের ইয়ের থেকে আমি দিয়েছি, তিনি স্যার এ প্রমাণ হলের ছাত্র দলের মেম্বার সেক্রেটারি, তিনি এই আন্দোলনের সামনে ছিলেন, তিনি তো বাম সংগঠন করেন না। তিনি কোন সংগঠন করেন? আমি উল্লেখ করছি না, আপনি দেখতেই পারবেন। ছাত্রলীগই তো দাবি করতে বাম না 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 সংগঠন না না, করেছে। আমি বলছি আপনাকে, এখানে একটা মতলব আছে, আমি খুব স্পষ্ট করে বলি, ক্যাম্পাসে যা কিছু ঘটে তার দ্বন্দ্ব কিন্তু বাইরে, মহড়া হয় ক্যাম্পাসে। আমি মনে হয় বিষয়টাকে কঠিন করে ফেললাম। এর যত খেলাধুলা, সৈয়দ শামসুল্লাহ একটা লেখা আছে না, খেলারাম খেলে যা, এই খেলারামরা কিন্তু বাড়ির থেকে সবকিছু খেলেন। এটা বোঝা দরকার যে কি কারণে বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করা হচ্ছে। কি কারণে বিশ্ববিদ্যালয়? কারণটা হচ্ছে যে এটা নির্বাচনের বছর, উত্তপ্ত করা, নানান দিক থেকে প্রেক্ষাপট তৈরি করা। হাবিবুর রহমান হাবিব তো বলছিলেন যে ছাত্র দলকে আমি ক্যাম্পাসে বলি। যেতে দেওয়া হয় না। ঠিক আজকে আছে, কেন? আমি দেখলাম তো আপনাকে, আপনি নামটা উল্লেখ করছি না আমি, এই ছেলের ছবি আপনি মিলিয়ে দেখবেন, এই ছেলে এই বাম সংগঠন কিংবা সাধারণ ছাত্রের ব্যানারে সে একেবারে সামনে ছিল, সাম আহমেদ, নাম উল্লেখ করছি না আমি। তার মানে এখানে ওত পেতে আছে অনেকগুলো ঘটনা। আমি দুঃখজনক ঘটনা কি, আমি যে হলে ছাত্র সংসদে নির্বাচিত ভেবেছিলাম, আমার হাবিবুর রহমান হাবিব ভাই যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, জি। উনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন। হ্যাঁ, সেই হলের একটি ছেলে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এখন মনে হয় সাধারণ সম্পাদক, লিটন নন্দী। তাকে যেভাবে প্রহার করা হয়েছে, আমার ছবি দেখে আমার বুকটা হু হু করে উঠেছে। এই যে এই প্রেক্ষাপট তৈরি করলো কারা, এইটাও আমি প্রশ্ন করতে চাই। একেবারে সামান্য একটি বিষয় নিয়ে, যে বিষয়টা কখনোই আন্দোলনের বিষয় হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ তো সবকটি কলেজ ছিল একসময়, আনন্দমোহন কলেজ থেকে শুরু করে জগন্নাথ কলেজ থেকে শুরু করে মাত্র 3টে বিশ্ববিদ্যালয়ের অধীনে সবগুলো কলেজ ছিল। তাদের আরেকটি দাবি ছিল ছাত্রী নিপীড়নের যে বিচারের দাবিও ছিল এটার হ্যাঁ। সঙ্গে। এবং সেগুলো সেই বিচারগুলোর প্রক্রিয়া করতে গিয়ে, যেটা হাবিব ভাই বলছেন, মিছিল হবে, সমাবেশ হবে, আন্দোলনের যৌক্তিকতা প্রমাণের জন্য তার লড়াই সংগ্রাম থাকবে, অনেক কিছু থাকবে। কিন্তু এইভাবে ভাইস চ্যান্সেলরের বাসায় অফিসের গেটে ভাঙচুর 46 বছরের ইতিহাসে কিন্তু আমি দেখি নাই। ভাঙচুর হয়েছে, টপ ভেঙেছে দু একটা। জি, আমি তো বললাম যে যখন নিজামী সাহেবকে আহত করা হয় কিংবা তাকে তার উপরে আক্রমণ করা হয়, তখন তো আমরা করেছিলাম, টপ ভাঙচুর হয়েছে, আশপাশ দিয়ে ভাঙচুর হয়েছে। কই কখনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে এইভাবে কিন্তু ভাঙচুর হয়নি।
জি। তা এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো একটু বোঝা দরকার। বললাম না, আবারও বলি, এই ওত পেতে আছে ষড়যন্ত্রকারীরা, যারা বিশ্ববিদ্যালয়কে, শিক্ষার পরিবেশকে অশান্ত করতে চায়। তিনি আরেকটি ব্যাপার বলছিলেন যে শিক্ষামন্ত্রীর এপিএস এবং উচ্চমান সহকারীর বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটলো গত কয়েকদিনে, এবং তিনি বলছিলেন যে ঘুষ, দুর্নীতি এবং চাকুরির যে এক জায়গা থেকে আরেক জায়গায় ইয়ে করতে গেলেও কিন্তু ট্রান্সফার করতে গেলেও সেখানে ঘুষের আশ্রয় নিতে হয়। আমি মানব সমাজের আদিম রোগটি হচ্ছে দুর্নীতি, এবং এই দুর্নীতি কিন্তু নতুন কোনো ঘটনা না। বাংলাদেশের চলমান যে রাজনীতির প্রেক্ষাপট, অর্থনৈতিক বিস্তারের যে বিষয় এবং আর্থসামাজিক প্রেক্ষাপটের নতুন কোনো ঘটনা না। আমাদের শঙ্কা জায়গাটা সেখানেই যে একজন শিক্ষামন্ত্রী 9 বছর ধরে দায়িত্ব পালন করছেন, তিনি তার পার্সোনাল অফিসার, যে তার সবচেয়ে সমস্ত টেলিফোন সংযোগ থেকে শুরু করে নানান রকম তথ্য ইয়ে করেন, তাকে তিনি 9 বছর চিনতে পারলেন না। এই যে আমার কাছে কিন্তু খটকা লাগে, আমার কাছে খুব, আমি মর্মাহত হই। জি। একজন সিনিয়র মিনিস্টার, তার যে যিনি পিএস বলি আমরা, সরকারি কর্মকর্তা, হ্যাঁ, তিনি 4.5 বছর পরে আবিষ্কার করলেন উনি ভিক্টোরিয়া কলেজের ছাত্র শিবির থেকে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে ইলেকশন করেছিলেন। সংকটটা কোথায়? ওই যে মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। আরেকটা ছোট বিরতিতে যাব, বিরতির পর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। ছাত্র রাজনীতি, প্রিয় দর্শক, আমাদের আজকের পলিটিক্স প্লাসের বিষয়। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে যাব আবারও একটু হাবিবুর রহমান হাবিব আপনার কাছে। গত 17ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য 6 মাসের মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আপনি নিশ্চয়ই জানেন গত 27 বছর ধরে ডাকসু নির্বাচন হচ্ছে না। এর দায় কার? এর দায় হলো যখন যে দল ক্ষমতা থাকে তার দায়ী। আর এই যে 6 মাসের টাইম বেঁধে দিয়েছে, আমার প্রশ্ন হলো যে ডাকসু নির্বাচন হবে, অবশ্যই আমরা চাই, কিন্তু পরিবেশটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে। এখন কারো সংগঠনই করতে পারে না, মিছিল করতে পারে না, হলে থাকতে পারে না, ডাকসু নির্বাচন 6 মাসের মধ্যে হলেই বাকি। এর জন্য দায়ী সরকারের। সরকারকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে যে সমস্ত ছাত্র সংগঠন তারা ক্রিয়াশীল থাকবে, ক্যাম্পাসে কাউকে বের করে দেওয়া যাবে না, যার যার হলে শেষে থাকবে, যে হলে ছাত্র যে যে হলে থাকতে পারে, এই পরিবেশের সৃষ্টি করতে হবে, এবং এই দায় সরকারেরই। এবং এখানে আমি আজকে দাবি করতেছি একটি, যে এই যে শিক্ষামন্ত্রী এই যে আজকে দুর্নীতির কথা আমি বললাম, এই দুর্নীতির দায় কিন্তু সরকারিভাবে শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন দুর্নীতি তো চলবেই, অল্প কিছু করতে হবে। শিক্ষামন্ত্রী এই যে আজকে 9 বছর ধরে উনি একটা পদে আছেন, এই যে দুর্নীতি হলো, শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত। পদত্যাগ না, শিক্ষামন্ত্রী বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এবং এই শিক্ষামন্ত্রীর আমলে যতগুলি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগকে নিজেরা মারামারি করে বারে বারে বন্ধ হয়েছে, এই জন্য তো সেই সমস্ত যারা হত্যা হয়েছে, আহত হয়েছে, সব দায়িত্ব ক্ষতিপূরণ এই শিক্ষামন্ত্রীর উপরে চাপানো উচিত এবং শাস্তিটা পাওয়া উচিত। সর্বশেষ আমি বলবো, এই ছবিটা যেটা দেখাচ্ছে, এই ছবিটার ব্যাপারে আমি এখনো সন্ধান, আমার সামনে এরকম ছাত্রলীগের কোনো চেহারা আমার পড়ে নাই। এই আর সর্বশেষ আমি যেটা আপনার কাছে 1 সেকেন্ড টাইম নেবো, আজকে মনটা খুব খারাপ, কারণ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সর্বকনিষ্ঠ সন্তান আলাপহরণ কোকর আজকে মৃত্যুবার্ষিকী ছিল, সেখানে খবরে গিয়ে ইতে গিয়েছে, বর্ণ গুরুস্থানে গিয়েছিলাম, মিলাদে গিয়েছিলাম। আমি আজকের এই দিনে তার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে তার বিভিন্ন গুনাহগারকে মাফ করে দেন। জি, সুভাষ সিংহ রায়। 24শে জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস, 69 গণঅভ্যুত্থানে বাংলায় জেগে উঠেছিল, এবং আজকে সে 24শে জানুয়ারি, আপনার ঠিক মনে আছে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন। কি ন্যাক্কারজনকভাবে তাকে উঠোন থেকে ফেরত দেওয়া হয়েছিল। যাই হোক, এই প্রসঙ্গটি এই প্রসঙ্গটি যে বিষয়ে আমার একেবারে সময় নেই, আমি আপনারা ডাকসুর
এটা ডাকসু নির্বাচন শুধু আলোচনার নয়, তারপরও বিষয়বস্তু না। ডাকসু সাথে গেলে না, না, না। এটা কেউ সমর্থন যার করে না। সাথে কথা বলতে না যাবেন না না না, কেউ সমর্থন করে তিনি না। যদি ঘুমিয়ে কেউ থাকেন, সমর্থন করে না। না না তাহলে না, আপনি কার সাথে না, কথা না, বলবেন? না, 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 এটা সমর্থন ওখানে করে কি না। আপনি গুলশান এটা অফিসের আপনি, সাথে কথা বলতে গিয়েছিলেন? এটা আপনি যুক্তির আমি তো বাইরে কিন্তু কথা জেলখানায় বলছেন। ছিলাম, জি। না, না, আমি না, দেখলাম। যুক্তির বাইরে কথা আর বলছেন। একজন প্রাইম মিনিস্টার ওইভাবে শেষ পর্যায়ে। রাস্তার আমি উপরে তো ঘুরতে কথা পারে বলবো না। না, হাবিব জি, ভাই। একদম না, শেষ একেবারে পর্যায়ে এই সময় প্রলম্বনা আছে। না দিলে না, আমি না, কিন্তু না, জি, উত্থাপন আপনি করতাম। বলছেন, আপনি শেষ একজন উত্থাপন প্রাইম করেছেন। মিনিস্টার ক্ষতি হয়ে যেত। আপনি উত্থাপন, জি, আপনি উত্থাপন করেছেন বলে ডাকসু বলছি। নির্বাচন না, না, নিয়ে ডাকসু একদম শেষ নির্বাচন, কথা। ডাকসু সাথে এটার নির্বাচন, ব্যাপার না। ডাকসু নির্বাচন যখন হাবিবুর রহমান হাবিব ভাই যখন সভাপতি ছিলেন, তার আগে সুলতান মুস্তাক যে সংগ্রাম পরিষদের যে প্যানেল ছিল, তারা কিন্তু 13-14 মাসের মাথা নির্বাচনটি করে জি, দিয়েছে। 6 মাসের মধ্যে যে এবং নির্দেশনা দিয়েছেন। আমানুল্লাহ আমার এবং খালিল কবির খোকনের যে ডাকসু, সর্বশেষ ডাকসু, ছাত্র দলের তারা জি। দায়িত্ব ছিলেন, তারা কেন পরবর্তী ডাকসুটি করেনি? এই প্রশ্নটি আজকে দর্শকদের সামনে করে 6 দিলাম। মাসের তারাও মধ্যে কেন কি করেনি, পদক্ষেপ তারাও নিয়েছেন? কেন এটা কি করেনি? হওয়ার সম্ভাবনা আছে ডাকসু নির্বাচন? আমি 2018 সালের মধ্যে দেখি না। দেখেন না। জি, প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।